বিয়ের আগে সৌনকের সব সত্যি জেনে গেল রোহিণী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে শ্যামলী ও নিকেত সৌনককে নিয়ে বাড়ি ফিরে আসে, আর এসেই শ্যামলী সবাইকে ডাকতে থাকে। তখন সবাই আসলেই শ্যামলী বলতে থাকে, দেখো ঠাম্মি, বড় দাদু ছোট দাদু কাকে নিয়ে এসেছি, এই হলো সৌনক দাদা। তখনই শ্যামলীদের কণ্ঠ পেয়ে সেখানে চলে আসে রোহিণী, আর এসে বলতে থাকে, শ্যামলী তোরা এসেছিস। ঠিক তখনই সৌনককে দেখে রোহিণী থমকে যায়, তারপরে আস্তে আস্তে সৌনকের কাছে যায়। তখন শ্যামলীও বলতে থাকে, রোহিণী দিদি তুমি চিনতে পারছো এটাকে? দেখো কাকে নিয়ে এসেছি, সৌনক দাদাকে নিয়ে এসেছি। যা দেখে রোহিণী জোরে ঠাসিয়ে একটা চড় দেয় সৌনককে। তখন সৌনক চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপরে রোহিণী বলতে থাকে, তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস, তুই আমাকে ধোকা দিয়েছিস সৌনক। তোকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, এতটা ভালোবেসেছিলাম, আর তুই আমাকে ধোকা দিতে পারলি? তখনই সৌনক বলতে থাকে, আমি তোকে ধোকা দিতে চাইনি রোহিণী, আমিও যে তোকে খুব ভালোবাসি, কিন্তু কি করতাম, ওরা যে তোর ক্ষতি করে দিত। তখনই একথা শুনে অবাক হয়ে যায় সবাই। তারপরেই সূর্য বলতে থাকে, আচ্ছা কি হয়েছে, কারা ক্ষতি করতে পারতো? তুমি আমার মেয়েকে বিয়ে করে ওকে ফেলে চলে গেলে, ওর দায়িত্ব নিতে পারলে না তুমি। তখনই অনিকেত বলতে থাকে, দাঁড়াও বাবা, আমি সবটা বলছি। তখনই অনিকেত সৌনকের বলা সেই কথাগুলো সবাইকে শোনায়, বলে আর বলতে থাকে যে আসলে সৌনক সেই ভয়েই রোহিণীকে মেনে নেয়নি, রোহিণীর কাছে আসেনি, আর রোহিণীকে ছেড়ে দূরে পালিয়ে চলে গিয়েছিল। তখন সবটা শুনে সবাই বুঝতে পারে। তারপরে রোহিণীকে সৌনক বলতে থাকে, রোহিণী, আমিও ভেবেছিলাম যে তোর কাছে আসবো, তোর কাছে চলে আসবো, কিন্তু আসতে পারিনি, দেখ আসতে পারিনি আমি। তখনই সৌনক বলতে থাকে আরো, রোহিণী তুই আমাকে ক্ষমা করে দে, প্লিজ আমাকে তুই ক্ষমা করে দে, আমি ভুল করেছি। যা শুনে রোহিণীর সাথে সাথে সৌনককে জড়িয়ে ধরে, যা দেখে জোড়াবাড়ির সবাই অবাক হয়ে যায়। ওইদিকে খুশি হয়ে যায় অনিকেত শ্যামলী। তখনই অপরাজিতা বলতে থাকে, রোহিণী, রোহিণী বলে চিৎকার করলে রোহিণী সৌনককে ছেড়ে দেয়। তখনই অপরাজিতা বলতে থাকে, তোমার এত বড় সাহস, তুমি সবার সামনে এরকম কাণ্ড করছো, আর এরকম একটা থার্ড ক্লাস ছেলেকে আমি কিছুতেই তোমার স্বামী হিসেবে মেনে নেব না। তখনই ঠাম্মি বলতে থাকে, বৌমা, যা হওয়া তো হয়ে গেছে, বিয়েটা তো হয়ে গেছে তাহলে। তখন অপরাজিতা বলে, না, এই বিয়ে আমি কিছুতেই মানি না, কিছুতেই মানি না। তখনই রোহিণী বলতে থাকে, মা, আমি সৌনককে ভালোবাসি। কিন্তু রোহিণীর কোনো কথাই অপরাজিতা শুনে না। তারপরে শ্যামলী বলতে থাকে, আচ্ছা বড়বাবু, এবার সৌনক দাদা আর রোহিণী দিদির বিয়েটা হবে তো? হবে তো? ওদের চার হাত আমরা এক করে দেবো তো? দুজন ভালোবাসার মানুষকে এক করে দেবো তো আমরা? তখনই অপরাজিতা বলতে থাকে, শ্যামলী, তোমার লজ্জা করছে না? তুমি সবার সামনে এসব কথা বলছো? তুমি আমার মেয়েটাকে আগুনে ঠেলে দিচ্ছ কেন? ও সর্বনাশ করার জন্য উঠে পড়ে লেগেছো। তখনই একথা শুনে অবাক হয়ে যায় শ্যামলী। তারপরে অনিকেত বলতে থাকে, মা, ওরা দুজন দুজনকে ভালোবাসে, রো ভালো থাকবে, তুমি কেন বুঝতে পারছো না? তখন এই কথায় অপরাজিতাকে সবাই বোঝায়, কিন্তু অপরাজিতা কিছুতেই বুঝতে চায় না। তখন অপরাজিতা বলতে থাকে, আমি জানি না, তবে তোমরা যা করার করো, এই বিয়েতে আমার কোনো মত নেই। এই বলে অপরাজিতা ওখান থেকে চলে যায়। তারপরে রোহিণী বলতে থাকে, আমার এমন একটা দিনে মা আমাকে আশীর্বাদ করবে না, আমি কি করে তাহলে ভালো থাকবো ঠাম্মি? তখনই শ্যামলী বলতে থাকে, এ কথা ভেবো না রোহিণী দিদি, সব ঠিক হয়ে যাবে, দেখবে সব ঠিক হয়ে যাবে। আর সৌনক দাদাকে খোঁজার আগেই আমি একটা ভালো দিন খুঁজে রেখেছিলাম তোমাদের জন্য। দুদিন পরে একটা বিয়ের ভালো দিন আছে, তোমাদের চার হাত আমরা এক করবো তো? কি বলো বড় দাদু, ছোট দাদু, চার হাত এক করবো তো? তখন সবাই মিলে বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, ওই দিনই ওদের বিয়ে হবে, তুমি একদম চিন্তা করবে না শ্যামলী। ওইদিকে অনিকেত শ্যামলীর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, আর মনে মনে ভাবতে থাকে, শ্যামলী, আপনি আমাদের বাড়ির জন্য কত ভাবেন, নিঃস্বার্থভাবে ভাবেন, কিন্তু আপনার জন্য আমি কি করতে পারছি? কিচ্ছু করতে পারছি না। তারপরে দেখা যাবে বিয়ের সবাই হই হুল্লোড় শুরু করে দেয়। ওইদিকে রোহিণী আর সৌনকও খুব খুশি। তারপরে দেখা যাবে শ্যামলী নিজের রুমে গিয়ে ওর মহেশ্বরকে বলতে থাকে, মহেশ্বর গো, রোহিণী দিদিরও বিয়ে ঠিক হয়ে গেছে, ওদেরকে তুমি আশীর্বাদ করো, ওরা যেন ভালো থাকে। এই বলেই শ্যামলী নিজের কাপড় চোপড় গুছোতে থাকে, আর বলতে থাকে, কালকে থেকে তো বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যাবে, কত কাজ। ঠিক তখনই সেখানে অনিকেত আসে, আর এসে বলতে থাকে, শ্যামলী, আপনার সাথে একটু কথা ছিল। তখনই শ্যামলী মনে মনে বলতে থাকে, ইস, আমি জানি স্যার নিশ্চয়ই ওই ব্যাপারটা নিয়ে কথা বলবে, কারণ ভালোবাসার কথা বলে ফেলেছিলাম তো। আমি তো ভেবেছিলাম স্যার মনে হয় শুনতে পায়নি, কিন্তু না, এখন তো দেখছি স্যার সেই ব্যাপার নিয়ে কথা বলতে এসেছে। তখনই শ্যামলী চুপ করে থাকলে অনিকেত বলতে থাকে, আপনি কি বুঝতে পেরেছেন আমি কি নিয়ে কথা বলবো? তখন শ্যামলী বলে, হ্যাঁ স্যার, আমি বুঝতে পেরেছি, আমি তো ভেবেছিলাম এই ঝামেলার মধ্যে হয়তো আপনি শুনতে পাননি কথাটা। তখনই অনিকেত বলতে থাকে, এমন কিছু কথা থাকে যা না শুনে উপায় থাকে না। তখন শ্যামলী বলতে থাকে, ছাড়ুন না স্যার এসব কথা, আমার আমার আর কি কথা বলুন, আসলে আমি বলতে চাইনি, কিন্তু আমার মন মাঝে মাঝে এরকম কিছু কাণ্ড করে না, যে আমি নিজের মনকে বানাতেই পারি না। আমি ভাবি যে কেন এ কথা বলবো, কিন্তু না, না বলে পারিই না। তখন শ্যামলীকে এই কথা শুনে অনিকেত বলতে থাকে, আসলে শ্যামলী আপনি। তখনই শ্যামলী বলতে থাকে, স্যার এখন বলবেন তো যে আপনি আমাকে ভালোবাসবেন না, আমাকে ভালোবাসা আপনার উচিত হবে না, এভাবে কষ্ট পাবেন না, তাই তো? আসলে সবকিছু ভেবে হয় না কিন্তু স্যার,
আপনি যা বলবেন তা কিন্তু হবে না। আপনি কিন্তু আমাকে বলেছিলেন শ্যামলী, আমার নামে আপনি ঠাকুরকে জল ঢালবেন না, কিন্তু সেটা কি আমি পেরেছিলাম বলুন? আমার মনকে আমি বোঝাতে পারিনি। আমি কিন্তু আপনার নামেই জলটা ঢেলেছিলাম। তাহলে সব কথা সবসময় সবার কথা বলে হয় না স্যার, আর আপনার কথা সবসময় শুনতে হবে? আপনি এসব ধরবেন না। আমি পাগল, আমি বলে ফেলেছি, তাই বলে আপনি এসব কথা ধরবেন? তখন অনিকেত বলতে থাকে, নানা শ্যামলী, আসলে আপনি কেন শুধু শুধু আমাকে ভালোবেসে যাবেন বলুন তো? একতরফা তো ভালোবাসা ঠিক নয়। আর তাছাড়া আপনি আর আমি তো এক নন বলুন। তখনই শ্যামলী বলতে থাকে, স্যার আমি জানি আমি আপনার যোগ্য নই, তাই বলে আপনাকে ভালোবাসতে পারবো না তা নয়। আর তাছাড়া আপনি এই কথা ভুলে যান তো, কালকে তো রোহিণী দিদির বিয়ে, সকাল থেকে কত কাজ বলুন তো, ওদের 4 হাত তো এক করে দিতে হবে। তাহলে এসব কথা কেন ভাবছেন বলুন তো? এসব কথা একদম ভাববেন না। যান আপনি, যান শুয়ে পড়ুন। এই বলে অনিকেতকে ওখান থেকে তাড়িয়ে দেয় শ্যামলী। তারপরে কান্না করতে থাকে আর বলতে থাকে, মহেশ্বর গো, কেন তুমি আমাকে এতটা ছোট বানালে? আমি কেন স্যারের যোগ্য হতে পারি না? স্যারকে কেন আমি ভালোবাসতে পারি না? আমাকে তুমি শক্তি দাও, আরো শক্তি দাও, যেন স্যারকে আমি নিঃস্বার্থভাবে ভালোবেসে যেতে পারি, এভাবেই ভালোবেসে যেতে পারি। স্যারের মুখ থেকে আমি তার যোগ্য নই এ কথাটা শুনতে যে আমার আর ভালো লাগে না। এই বলেই শ্যামলী অনেক কাঁদতে থাকে। তারপরে দেখা যাবে সকাল হলেই বিয়ে তোড়জোড় শুরু হয়ে যায়। ওইদিকে রোহিণীর মনটা খুব খারাপ। যখনই শ্যামলী বলতে থাকে, আচ্ছা রোহিণী দিদি, তোমার মন খারাপ না? তখন রোহিণী বলে, দেখো আমার এত বড় একটা দিন আজকে, তার মধ্যে আমার মামুনি আমাকে আশীর্বাদ করবে না, তা কি হয় বলো? আমি নতুন জীবনে পা রাখবো, সংসার জীবনে পা রাখবো, মামুনির আশীর্বাদ ছাড়া হয়? তখনই শ্যামলী বলতে থাকে, তুমি চিন্তা করো না, সবাই গেছে তো, ম্যাডাম ঠিক চলে আসবে। তখন অনিকেত এসে বলে, না রে রু, মা কিছুতে আসতে চাইলো না। তখন শ্যামলী বলে, নিশ্চয়ই আপনি একবার বলেছেন, আর আপনি যখন ম্যাডাম না করেছে তখন চলে এসেছেন? বারবার বলবেন, যান আপনার বোনকে নিয়ে যান, বারবার মামুনিকে বলবেন, আর যদি না আসে তাহলে হাতে পায়ে ধরবেন, দরকার হলে ঝগড়া করবেন, দরকার হলে জোর করবেন, তারপরেও নিয়ে আসবেন, যান। এই বলে রোহিণী আর অনিকেতকে পাঠিয়ে দেয় অপরাজিতার ঘরে। ওইদিকে সূর্য অপরাজিতাকে বারবার বোঝাতে থাকে আর বলতে থাকে, আমাদের একটা মাত্র মেয়ে, ওকে আশীর্বাদ না করলে হয় বলো? রাগ তো অনেক করা যাবে, কিন্তু এসব কথা ভাবলে হবে অপরাজিতা, চলো। ঠিক তখনই রোহিণী আর অনিকেত চলে আসে। আর রোহিণী এসে বলতে থাকে, মা, আমার এমন বিশেষ একটা দিনে তুমি আমাকে আশীর্বাদ করবে না বলো? আমি সৌনককে ভালোবাসি, ওর সাথে সত্যি আমি ভালো থাকবো মা, তুমি একদম চিন্তা করবে না, আমি ওর সাথে ভালো থাকবো। এই বলেই অপরাজিতা কিছু শুনতে চায় না। তখন রোহিণী বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, তুমি না চাইলে এই বিয়ে আমি করবো না, হয়েছে তো? এই বলে অপরাজিতাকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, চলো না মা, চলো। তারপরেই অনিকেত জড়িয়ে ধরে। এই বলে দুজন ভাই বোন মিলে অপরাজিতাকে রাজি করিয়ে দেয়। তারপর বলে, আচ্ছা ঠিক আছে, চল, তোর ভালোই তো আমার ভালো, চল। এই বলেই বেরোতে গেলে ওইদিকে শ্যামলী খুব খুশি হয়ে যায়। তখন ঠাম্মি আসে আর বলে, শ্যামলী চল, ওইদিকে ছেলেকে তো আগে গায়ে হলুদ দিতে হবে, না হলে তো রোহিণীকে গায়ে হলুদ দেওয়া যাবে না, তোরা যা, সৌনককে নিয়ে আয়। এই বলেই শ্যামলী আর প্রিয়া মিলে সৌনককে আনতে যায়, কিন্তু সৌনককে কোথাও খুঁজে পায় না। তখনই শ্যামলী আর প্রিয়া মিলে সৌনককে সব জায়গায় খোঁজে। তখন অনিকেত বলতে থাকে, সৌনক কোথায় চলে গেল? তখন বাড়ির শুধু সবাই চলে আসে আর বলে, কি হয়েছে, কি হয়েছে? তখন অনিকেত বলে, কিছু হয়নি, আসলে সৌনককে খুঁজে পাচ্ছি না। তখনই সেখানে রোহিণীও আসে আর এসে বলে, কি দাদা ভাই, কি হয়েছে? তখন অনিকেত বলতে থাকে, কিছু হয়নি রু, সৌনককে খুঁজে পাচ্ছি না, ও হয়তো এদিক ওদিক আছে, চলে আসবে, একদম চিন্তা করবি না। ঠিক তখনই প্রতিম চলে আসে। প্রতীক এসেই বলতে থাকে, না সৌনক আর কখনোই আসবে না, ও গা ঢাকা দিয়েছে। যা শুনে বাড়ির শুধু সবাই অবাক হয়ে যায়। তখনই অবাক হয়ে যায় অপরাজিতা, আর অবাক হয়ে শুনতে থাকে সোহিনী। বলতে থাকে, কি বলছো তুমি প্রতীক? তখন প্রতীক বলে, হ্যাঁ, সৌনকের সব বলা মিথ্যে কথাগুলো যে ধরা পড়ে গেছে, তাই সৌনক গা ঢাকা দিয়েছে, সৌনক আর কোনোদিনও ফিরবে না। যা শুনে রোহিণী অবাক হয়ে তাকিয়ে থাকে আর কান্নায় ভেঙে পড়ে। এইদিকে শ্যামলী বলতে থাকে, কি বলছো তুমি প্রতীক দাদা? এটা কি করে সম্ভব? সৌনক দাদা আমাদের সাথে আসলো তো, আর ও তো বিয়েতে রাজি হলো, তাহলে এভাবে চলে গেল মানে? তখন প্রতীক বলে, আসলে ওর ব্যাপারে তোমরা কিছুই জানো না। ও এতদিন যা বলেছিল, ও রোহিণীর কাছেও যা যা বলেছিল সব মিথ্যে কথা। ও আসলে যা বলেছিল ওরকম নয়, ও সম্পূর্ণ আলাদা। ও সবকিছু আমি জানতে পেরেছি, আর তাই তো সবার কাছে ছুটে আসলাম বলতে। যা শুনে রোহিণী পুরো ভেঙে পড়ে। তো বন্ধুরা, সত্যিই কি সৌনক বাটপার? সৌনক কি সত্যি রোহিণীকে ছেড়ে চলে গেছে? তোমাদের কি মনে হয়, না এই সব কিছু প্রতীকের চাল? অবশ্যই কমেন্ট করে জানাও।